আমরা আমাদের সবার টার্গেট হচ্ছে আমরা পাস করব, এবং আপনারা এখানে যারা আছেন ম্যাক্সিমাম হচ্ছেন সেকেন্ড টাইম রিটেন দিবেন, দ্বিতীয়বার, এবং মোটামুটি দ্বিতীয়বারে রিটেন পাস না হলে আবার এমসিকিউ দিতে হবে। সো আমিও প্রেসারে থাকবো, আপনারাও প্রেসারে থাকবেন। যখন হচ্ছে বোর্ডের প্রয়োজন হবে, বোর্ড সাদা বোর্ডের প্রয়োজন হবে, হোয়াইট বোর্ডের, তখন আমি বোর্ড ব্যবহার করব। আমাদের ক্লাসে কোনো ঘাটতি থাকবে না। ক্লাস যদি মাঝে মাঝে গ্যাপও যায়, আমরা যতটুকুই পড়বো ততটুকুই যদি আমরা ফলো করতে পারি তাহলে আমরা পাস করব। আমরা পাস করার চিন্তা ভাবনা থেকে পড়বো, খুব বেশি ভালো মার্কস পাবো বিষয়টা এরকম না, বাট পাস করবো মোটামুটি সন্তোষজনক ভাবে। ওকে, আমাদের সবার কাছে আমরা হ্যাঁ, আমরা তো সবাই তো মানে বাংলায় পরীক্ষা দিব। আমাদের সবার কাছে ইংলিশের বেয়ার অ্যাক্ট এবং বাংলার বেয়ার অ্যাক্ট যদি না থাকে, মেইন আইনের বই ইংলিশে এবং বাংলা যদি না থাকে, আমরা সবাই সংগ্রহ করব। কি বলছি? ইংলিশের বেয়ার অ্যাক্ট আর হচ্ছে বাংলার বেয়ার অ্যাক্ট, মানে মেইন আইন, যেখানে ধারাটা হুবহু বলা থাকে, সেটা যদি আমাদের কাছে না থাকে তাহলে আমরা সংগ্রহ করব। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটার সাথে সাথে বাজারে এখন পর্যন্ত রিটেনের ভালো কোনো বই নাই, টোটালি নাই। এর মধ্যে আপনার কাছে যে বইটা ভালো মনে হয় সেই বইটা নেবেন। তাহলে রিটেনের একটা গাইড বই নিলেন, বাংলা বেয়ার অ্যাক্ট এবং হচ্ছে ইংলিশ বেয়ার অ্যাক্ট, এটা নিলেন। রিটেনের একটা গাইড বই নেবেন, বাংলা বেয়ার অ্যাক্ট এবং ইংলিশের বেয়ার অ্যাক্ট, এই 3টা বই নিলেন। 4র্থ নাম্বার হচ্ছে আমার যে রিটেন সাজেশন বইটা আছে, কারণ বাংলাদেশে আমার মতো করে রিটেন সাজেশন এখন পর্যন্ত কেউ করে নাই, করতে পারে নাই। এই রিটেন সাজেশন যারা 27শে ফেব্রুয়ারি পরীক্ষা দিয়েছেন তারা দেখছেন যে কত মার্কস এই ছোট্ট একটা বই থেকে আসছে। এই রিটেন সাজেশন বইটা নেবেন শিখার জন্য না, এই রিটেন সাজেশন বইটা নেবেন নিজের মতো কনফিডেন্স বানানোর জন্য, যে কিভাবে একটা কোশ্চেনকে ভালোভাবে আনসার করা যায়। একই সাথে কিভাবে একটা ধারা থেকে প্রশ্ন করা হয়, কিভাবে একটা ধারাকে কোশ্চেনের উত্তরের মধ্যে সুন্দরভাবে রেফার করব। জাস্ট এতটুকুর জন্য আমরা রিটেন সাজেশন বইটা সবাই নিব। তাহলে আমাদের বই দরকার কয়টা? 4টা। ইংলিশের বেয়ার অ্যাক্ট, বাংলার বেয়ার অ্যাক্ট, যে কোনো বাজারের যে কোনো একটা গাইড লিখিত, সর্বশেষ হচ্ছে আমার লিখিত সাজেশন। আমরা সকল সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে পড়ব না, আমরা যে কোনো 4টা বা 5টা সাবজেক্ট খুব ভালো করে পড়ব। 2021 সাল এবং 20 সালে যে প্রশ্ন আসছে সেই প্রশ্ন থেকেও আরো ডিফিকাল্ট প্রশ্ন আসবে সামনের পরীক্ষায়। এটা আমরা ধরে নিয়ে আমরা পড়াশোনা করব
এটা ধরে নিয়ে আমরা যেভাবে কোশ্চেন আসতে পারে সেভাবে করব। আপনাদের কারো কোনো প্রশ্ন, কোনো কথা বুঝতে প্রবলেম হলে ক্লাস শেষে বলবেন, যাতে আমাদের সকলের জন্য সুবিধা হয়। আর ক্লাসে যে রেকর্ডটি থাকবে সে রেকর্ড থেকে তো নোট করে নেবেন। আমি নিজেও সুযোগ হলে নোট দেওয়ার চেষ্টা করব, তবে যেটাই হোক আর না হোক এই ক্লাসের মধ্যে আমরা সবাই পাস করব, সেই ডিটারমিনেশন থেকে আমরা পড়ব। মানে আমি সেইভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করব। কারণ আমি একটা ব্যাপার ধারণ করি যে আপনারা আমাকে ভালোবাসেন বলেই আমাকে এই 2 দিনে পোস্ট পোস্ট করার পর 3টা ব্যাচ করতে হয়েছে। 1 নম্বর এবং 3 নম্বর ব্যাচ আলাদা, তাদের ক্লাস শিডিউল চেঞ্জ করে দিছি। সেই জায়গা থেকে আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। ওকে, আমরা ক্লাস শুরু করি। আমরা যেই আইনগুলো সবচেয়ে বেশি পারি সেই আইনগুলোই আমরা পড়ব। আমরা প্রথমে পড়ব লিমিটেশন অ্যাক্ট। আমরা সবাই খাতা বের করি। বেয়ার অ্যাক্ট বইয়ের, মানে বেয়ার অ্যাক্ট যেখানে সেকশন বলা আছে হুবহু সেই বই বের করি। আজকে আমরা লং টাইম আলোচনা করা আমাদের ঠিক হবে না, কারণ অনেকেই কিন্তু ক্লাসে যুক্ত হতে পারে নাই। অনেকেই, প্রায় 6-7 জন আছে ক্লাসে যুক্ত হতে পারে নাই। আবার 6-7 জন আছে ক্লাসে যুক্ত হয়েও কিছুই শুনতেছে না। ওকে, দ্য লিমিটেশন অ্যাক্ট। আচ্ছা, সেকশন 3-এ কি বলা আছে? ধারা 3, ধারা 3-এ বলা আছে নির্ধারিত সময়ের পরে, অর্থাৎ যেই মামলার জন্য যেই সময় আছে সেই সময়ের মধ্যে আপনাকে মামলাটা দায়ের করতে হবে। এটাকে আমরা সুট বলি, SUIT, সুট। মানে আমরা বুঝার স্বার্থে বলি মূল মামলা। আসলে এটাকে মামলা আর মূল মামলা একই জিনিস। তাহলে যে ঘটনার জন্য যে সময় নির্ধারণ করে দেওয়া আছে তামাদি আইনের তফসিলে, শিডিউলে, ঠিক ওই সময়ের মধ্যে মামলাটা দায়ের করতে হবে। আচ্ছা, যদি না করতে পারে তাহলে কি হবে? তাহলে আদালত খারিজ করে দিতে বাধ্য। খারিজের ইংলিশ কি? ডিসমিস। ডিসমিস। খারিজের ইংলিশ হচ্ছে ডিসমিস। আমরা একটু লিখি, খারিজের ইংলিশ হচ্ছে ডিসমিস। আমার লেখাকে দেখা যাচ্ছে? যদি লেখা দেখা যায় তাহলে লিখে ফেলেন। খারিজের ইংলিশ হচ্ছে ডিসমিস। সেকেন্ড হচ্ছে ডিসমিসাল অফ সুট, মামলা খারিজ। তারপর আছে ইনস্টিটিউশন। ইনস্টিটিউশন মানে শুরু করা, ইনস্টিটিউশন মানে শুরু। তারপর হচ্ছে ম্যান্ডেটরি, হচ্ছে বাধ্যতামূলক। ম্যান্ডেটরি হচ্ছে বাধ্যতামূলক। তারপর হচ্ছে ডিসক্রিশনারি পাওয়ার। এগুলো আমরা একটু লিখি অর্থ সহ। তাহলে আমরা যেটা দেখলাম,
ডিসমিস হচ্ছে খারিজ, ডিসমিসাল অফ সুট হচ্ছে মামলা খারিজ, ইনস্টিটিউশন হচ্ছে দায়ের করা। এখন আমরা যদি বলি ইনস্টিটিউশন ইনস্টিটিউশন অফ সুট, ইনস্টিটিউশন অফ সুট এর বাংলাটা হচ্ছে মামলা দায়ের করা। ইনস্টিটিউশন অফ সুটের বাংলাটা হচ্ছে মামলা দায়ের করা। সেকশন সেকশন 3 তাহলে আমরা দেখি যে নির্ধারিত সময়ের পরে দায়েরকৃত মোকদ্দমা খারিজ হয়ে যাবে, অর্থাৎ যেটার জন্য যে সময় দেওয়া আছে সেই সময়ের মধ্যে মামলাটা দায়ের করতে হবে। এবং আমরা যদি উদাহরণস্বরূপ পড়ি, প্রিএমশন সুট অগ্রক্রয়ের মামলা দায়ের করতে হয় 1 বছরের মধ্যে। অগ্রক্রয়ের মামলা দায়ের করতে হয় 1 বছরের মধ্যে। আচ্ছা, এটা কোথায় বলা আছে? এটা বলা আছে তামাদি আইনের অনুচ্ছেদ 10-এ। তামাদি আইনের অনুচ্ছেদ 10-এ বলা আছে যে অগ্রক্রয়ের মামলা দায়ের করতে হয় 1 বছর সময়ের মধ্যে। তাহলে আমার নির্ধারিত সময় কি 1 ইয়ার, 1 বছর। আমার নির্ধারিত সময় হচ্ছে 1 বছর। এই সময়ের মধ্যে আমি যদি মামলা দায়ের করতে না পারি, তারপরে যদি করি, তাহলে যে পরবর্তীতে যে মামলা দায়ের করলাম সেটাকে আদালত ডিসমিস করে দিবে, সেটাকে আদালত ডিসমিস করে দিবে। নেক্সট হচ্ছে, আচ্ছা, যিনি মামলা দায়ের করেন তার নাম কি? যিনি মামলা দায়ের করেন তার নাম কি? বাদী। তার নাম হচ্ছে প্লেনটিভ বা বাদী। তার নাম হচ্ছে প্লেনটিভ বা বাদী। ইংলিশটা একটু মাথায় রাখবেন। আর বাদীর বিপক্ষে অবস্থান করে কে? বিবাদী। বাদীর বিপক্ষে অবস্থান করে হচ্ছে বিবাদী বা ডিফেন্ডেন্ট। মানে প্লেনটিভ হচ্ছে বাদী, ডিফেন্ডেন্ট হচ্ছে বিবাদী। আদালত মানে জজ সাহেব নিজ থেকে কাজ খুব কমই করে। জজ সাহেব নিজ থেকে কাজ খুব কমই করে। মনে করেন না, মনে করে না, অগ্রক্রয়ের মামলা দায়ের করতে 1 বছরের মধ্যে, আমরা এটা জানি। আপনি 1 বছর 2 মাসে, অর্থাৎ 1 বছরের পর অগ্রক্রয়ের মামলাটা দায়ের করলেন। তাহলে মামলাটা দায়ের করলে কে? প্লেনটিভ। মামলাটা দায়ের করলো প্লেনটিভ। নির্ধারিত সময়ের পরে মামলাটা দায়ের করা প্লেনটিভ নির্ধারিত সময়ের পরে। সাধারণত যেটা হয় প্লেনটিভ কোনো কিছু আদালতে উপস্থাপন করলে তার এগেইনস্টে কথা বলে কে? ডিফেন্ডেন্ট। তাহলে বাদীর এগেইনস্টে কথা বলে কে? বিবাদী।
তাহলে বাদী যখন নির্ধারিত সময়ের পরে গিয়ে মামলাটা দায়ের করলো, বাদী যখন নির্ধারিত সময়ের পরে গিয়ে মামলাটা দায়ের করলো, তখন বিবাদী তারপরে দেখেন তখন এখন বিবাদী এখন যাইতেছে। তখন এটা যদি বিবাদী খোলা কোনো থাকে তাহলে জোনে যাবো। অবজেকশন জানায় নাই, তখন ডিপেন্ডেন্ট কোনো অবজেকশন জানায় নাই, ডিফেন্ডেন্টের কোনো সমস্যা নাই, ডিফেন্ডেন্ট আদালতকে বলতেছে আমার কোনো সমস্যা নাই, বাদী যে নির্ধারিত সময়ের পরে মামলাটা দায়ের করছে আপনি তার মামলাটা গ্রহণ করে পরিচালনা করুন। তাহলে দেখেন ডিফেন্ডেন্ট কি কোনো অবজেকশন জানাইছে? না। ডিফেন্ডেন্ট তামাদির প্রশ্নে অবজেকশন জানাইলে আদালত সেটা বিবেচনায় নিবে, ঠিক না? এটাই তো হয় যে অবজেকশন জানাইতে হয়। ডিফেন্ডেন্ট অবজেকশন জানাক আর না জানাক, ডিফেন্ডেন্ট অবজেকশন জানাক আর না জানাক, নির্ধারিত সময়ের পরে মামলা খারিজ হবে। মোকদ্দমা দায়ের করা হলে মামলা খারিজ হয়ে যাবে। ডিসমিসাল অফ সুট, ডিসমিসাল অফ সুট, মামলা খারিজ হয়ে যাবে। এবার আসি, আমি আপনার সাথে চুক্তি করলাম, আমি আপনার সাথে চুক্তি করলাম, চুক্তি অনুযায়ী আমরা কাজ করব, এটাই স্বাভাবিক। কিছুদিন পরে আপনি বলতেছেন আপনি চুক্তি অনুযায়ী কাজ করবেন না। যেখানে আমরা কিছু ওয়ার্ড শিখি, চুক্তিতে যে কথাগুলো ছিল সে কথাগুলো অনুসারে কাজ করার নাম হচ্ছে একটু লিখি, স্পেসিফিক পারফরমেন্স specific performance of contract. That means আমার যে চুক্তি ছিল সে চুক্তি অনুসারে হুবহু কাজটা করা, এটার নাম হচ্ছে স্পেসিফিক পারফরমেন্স। যখন আপনি চুক্তি অনুযায়ী কাজটা করতেছেন না তখন আমি কোথায় যাব? তখন আমি আদালতে যাব। আদালতে যাব ফর এনফোর্সমেন্ট অফ কন্ট্রাক্ট, চুক্তি কার্যকর করা। এনফোর্সমেন্ট মানে হচ্ছে কার্যকর, এনফোর্সমেন্ট মানে হচ্ছে কার্যকর, আমরা যেটাকে বলবৎযোগ্য বলি। বলবৎ করা, কার্যকর করা, অ্যাক্টিভ করা, বাস্তবে পরিণত করা। এখানে একটা ব্যাপার খেয়াল করেন, আমি আপনার সাথে যেই সত্ত্বে যে কাজের জন্য কন্ট্রাক্টেড চুক্তিবদ্ধ, আমরা কিন্তু রিটেনে এখনো যাই নাই ভাই। আচ্ছা মিউট আনমিউট করেন না ভাই কষ্ট করে, পাপি আপু যেমন আছে ঠিক, যেমন আছে ঠিক ওরকমই রাখে না। আর সবাই একটু মিউট করে রাখবেন, এটা বারবার বলতেও খারাপ লাগবে আর কি, মিউট করে রাখবেন। আচ্ছা আমরা এখনো রিটেনে যাই নাই, রিটেনের ধরনটাই আলাদা, আলাদাভাবে আমরা পড়বো। ওকে,
তাহলে চুক্তির সাথে মিল রেখে যে কাজটা করা হয় সেটার নাম হচ্ছে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন, সেটাকে বলা হয় স্পেসিফিক পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট। আমি আপনার সাথে চুক্তি করলাম, কিছুদিন পর আমি বলতেছি আমি চুক্তি অনুযায়ী কাজ করব না, আমি স্পেসিফিক পারফরমেন্স করব না, মানে আমি চুক্তিটাকে ডিনে করতেছি, অস্বীকার করতেছি, অস্বীকৃতি জানাচ্ছি যে আমি চুক্তি অনুযায়ী কাজ করতে পারবো না। আমি যখন ডিনে করলাম যে আমি চুক্তি অনুযায়ী কাজ করতে পারবো না, তখন আপনি কি করলেন? তখন আপনি দৌড় দিয়া আদালতে গেলেন। আদালতে গিয়ে বলতেছেন, স্যার এই লোকের সাথে আমার কথা ছিল, সে আমার সাথে চুক্তিবদ্ধ হয়েছে সেই কাজগুলো করার জন্য, এখন বলতেছে সে নাকি কাজ করবে না। এখন বলতেছে সে নাকি কাজ করবে না। চুক্তি অনুযায়ী কাজ করার বা এই চুক্তিকে এনফোর্সমেন্ট করা দায়িত্ব কার? আদালতের। এই চুক্তিকে আদালত এনফোর্সমেন্ট করতে পারে, নাও করতে পারে। যদি এনফোর্সমেন্ট করে, যদি বলবৎ হয়, যদি কার্যকর হয়, আদালত যদি সে আদেশটা দেয়, তাহলে কি হবে? তাহলে সে যে পার্টি ডিনে করছিল, যে পার্টি অস্বীকৃতি জানাইছিল যে সে চুক্তি অনুযায়ী কাজটা করবে না, চুক্তি অনুযায়ী স্পেসিফিক পারফরমেন্স করবে না, সেই পার্টি কি করবে? সেই পার্টি তখন কাজ করতে বাধ্য থাকবে। কোন কাজ করতে বাধ্য থাকবে? যে কন্ট্রাক্টের জন্য, যে কন্ট্রাক্টের কাজ করতে, মানে ওই চুক্তিটা পালন করতে বাধ্য থাকবো, অর্থাৎ চুক্তিতে যে যে কাজের কথা বলা হয়েছে সেগুলো পালন করতে বাধ্য থাকবো। অনেক মামলায় দেখবেন কি যে মামলা ঠিকই হয়, বাদী বিবাদীর উপর ক্ষিপ্ত হয়ে পড়ে মামলা করে, 2-3 মাস যাওয়ার পরে দেখা যায় বাদী আর বিবাদী একই রিকশায় করে আদালতে যাচ্ছে, কারণ তারা মিলে গেছে। মিলবে না কেন ভাই? কারণ মামলা তো আর অন্য মানুষের সাথে হয় না, মামলা তো আপন মানুষের সাথেই হয়। কারণে অকারণে আপন মানুষের সাথে কিন্তু মামলা হয়। দিন শেষে ওরা যখন একই সাথে কোর্টে যায়, যেতে যেতে একটা ভাব সৃষ্টি হয়ে যায়, বাদী বিবাদী মিলে যায়। এবার আসি, আমি আদালতে আপনার নামে একটা মামলা দায়ের করলাম। আমি আদালতে আপনার নামে একটা মামলা দায়ের করলাম। মামলাটা দায়ের করছি নির্ধারিত সময়ের পরে। মামলাটা দায়ের করছি নির্ধারিত সময়ের পর, অর্থাৎ মামলাটি দায়ের করার কথা ছিল 6 মাসের মধ্যে, আমি মামলাটা দায়ের করছি 12তম মাসে। তাহলে আমি মামলাটা দায়ের করছি কখন? নির্ধারিত সময়ের পরে। এভাবে যদি নির্ধারিত সময়ের পরে মামলাটি দায়ের করা হয়, তাহলে আমি নির্ধারিত সময়ের পরে মামলাটা দায়ের করছি না। আমি বাদী হিসেবে যখন নির্ধারিত সময়ের পরে মামলাটা দায়ের করছি, বিবাদী বলতেছে, স্যার, আদালতকে বলতেছে, স্যার সে যে নির্ধারিত সময়ের পরে মামলা দায়ের করছে, আমার কোনো আপত্তি নাই,
বাদীও বলতেছে আমারও কোনো আপত্তি নাই। কারণ বাদী এবং বিবাদী এই জায়গাটাতে একমত যে যে মামলায় সাক্ষ্য প্রমাণে জিতবে সেই জয়লাভ করবে। মানে দুইজনকে কনসেন্ট দিয়ে ফেলছে, মতামত দিয়ে ফেলছে। কি মতামত দিছে? যে বাদী যে নির্ধারিত সময়ের পরে মামলাটা দায়ের করছে এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই, এটা নিয়ে আমাদের কোনো হেডেক নাই, এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। তো এই যে দেখেন, এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। দুই পক্ষ মিলে গেছে সময় নিয়ে, খেয়াল করবেন ইম্পর্টেন্ট, দুই পক্ষ মিলে গেছে সময় নিয়ে।